এটা হচ্ছে ই বিজনেস। আর ই বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে প্রাইভেসি প্রোটেকশন। সবসময় মনে রাখবেন, যখন আপনি একটা অনলাইন বিজনেসে থাকবেন, অনলাইন বিজনেসের ব্যাপারটা কী থাকে, এখানে সব কিছুই অনলাইনে হয়, ট্রানজ্যাকশনগুলো অনলাইনে হয়। সো এখানে কি আপনার আইডি বলেন, পেজ বলেন, অথবা আপনার ব্যবসায়িক সামগ্রী যেটাকেই আপনি ওপেন করেন না কেন, সফটওয়্যার বলেন, ওয়েবসাইট বলেন, প্রত্যেকটা জিনিস কি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। আচ্ছা, এখন ধরেন আপনার একটা বিজনেস পেজ আপনি ওপেন করেছেন, সেটাতে অনেক বেশি গ্রোথ, সেটা হতে পারে কাপড়, হতে পারে কোনো ইলেকট্রনিক সামগ্রী, যেটাই হোক না কেন, খুব ধরেন রিচ করছে। এখন এই অবস্থায় অন্য একটা কোম্পানি বা অন্য একটা হ্যাকার পক্ষ চাইলো যে আপনার সিস্টেমটাকে ডাউন করে দেবে বা আপনার সিস্টেমটাকে জ্যাম করে দেবে। সো তখন কী হবে, আপনি চাইলেও কিন্তু স্মুথ ট্রানজ্যাকশন করতে পারবেন না, অথবা আপনার পেজটা যদি কোনো কারণে ভ্যানিশ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বিজনেসটাই করতে পারছেন না। তো এর জন্য আপনাকে কী করতে হবে, দুই ধরনের ব্যবস্থা নিতে হবে। দুই ধরনের ব্যবস্থার মধ্যে প্রথম ব্যবস্থা হচ্ছে আপনার নিজের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আনতে হবে। যেমন আপনি নিজে থেকে যদি সচেতন না হন, তাহলে কিন্তু আপনি টেকনোলজি ইউজ করতে পারবেন না। সো আপনাকে প্রথমে কী করতে হবে, নিজে সচেতন হওয়ার জন্য কিছু পলিসি ফলো করতে হবে। সেকেন্ড ওয়ান কী করতে হবে, যে ওই পলিসিগুলো ফলো করার সাথে সাথে এখন যে টেকনোলজিগুলো আছে, নিউ টেকনোলজি, এগুলো যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেফ অ্যান্ড সিকিউর। আচ্ছা, এইবারে দেখেন, হোয়াট ইজ প্রাইভেসি প্রোটেকশন? Privacy protection refers to the practices, policies and technologies designed to safeguard individuals' information from unauthorized access. দেখেন, সংজ্ঞাটা কিন্তু অনেক সুন্দর, আপনি একবারে মুখস্থ করে ফেলতে পারবেন। কিরকম, যে প্রাইভেসি প্রোটেকশনটা মূলত তিনটা জিনিসের একটা কম্বিনেশন। তিনটা জিনিস কি কি? প্র্যাকটিসেস, পলিসিস অ্যান্ড টেকনোলজিস। আমি আপনাকে আগেই বলেছি যে যখন আপনি প্রাইভেসি প্রোটেকশনে আসবেন, তখন প্রথমত আপনাকে ইন্ডিভিজুয়াল কিছু পলিসি গ্রহণ করতে হবে। সো এই পলিসিগুলো আপনি রাখবেন, প্র্যাকটিসেসগুলো রাখবেন। প্র্যাকটিসেস কেমন হতে পারে, যেমন আপনি যে অর্গানাইজেশনগুলো চালান, সেই অর্গানাইজেশনে অনেকগুলো কর্মী কাজ করে, আপনি সেই প্রত্যেকটা কর্মীর জন্য একটা পলিসি মেক করতে পারেন যে আপনারা এই কাজগুলো করবেন এবং এই কাজগুলো করবেন না। তাহলে কি হবে, আমাদের ডেটাগুলো সেফ থাকবে। ধরেন আপনি আপনার কর্মীকে বলে দিলেন যে ধরেন আপনি একটা ব্যাংক ওপেন করেছেন, ব্যাংকের শাখা। তো ব্যাংকের অনেকগুলো কাজই কিন্তু অনলাইনে হয়, বেশিরভাগ কাজই অনলাইনে হয়। এখন আপনি একটা পলিসি রাখলেন যে আপনার কোনো এমপ্লয়ি পেন ড্রাইভ পিসিতে ইন করতে পারবে না, মানে তারা কোনো ধরনের পেন ড্রাইভ দিয়ে ডেটা ট্রান্সফার করতে পারবে না। কেন আপনি বলেছেন? কারণ ব্যাংকে অনেক বেশি সেন্সিটিভ ইনফরমেশন থাকে। এখন কোনো কারণে যদি সে পিসি থেকে কোনো ধরনের সেন্সিটিভ ফাইল নিয়ে যায়, তাহলে আপনি কিন্তু কিছু করতে পারবেন না, এবং এটা নিয়ে কিন্তু সে বিভিন্ন ধরনের অকারেন্স করতে পারে। সো বেশিরভাগ ব্যাংকে দেখবেন যে তাদেরকে আলাদা করে কোনো পেন ড্রাইভ ইউজ করতে দেওয়া হয় না, তারা পিসি টু পিসি বা ইমেল টু ইমেল তারা হচ্ছে ফাইল ট্রান্সফার করে। হ্যাঁ, সেই প্রোটোকলে কাজটা করে। যেমন আমি 2023 সালে প্রাইম ব্যাংকে ছিলাম 3 মাস ইন্টার্নশিপ করার জন্য, যখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে ইন্টার্নশিপ করেছিলাম। তো তখন ওই প্রাইম ব্যাংকে আমি ছিলাম ওয়ারির সাথে। ওখানে আমি দেখেছি তারা কোনোভাবেই তাদের পিসিতে কাউকে, মানে তাদের কোনো ধরনের এমপ্লয়িকে পেন ড্রাইভ ইউজ করতে দেয় না। পেন ড্রাইভ থেকে তারা কোনোভাবেই ডেটা ট্রান্সফার করতে পারবে না। কারণ এটা কেন করেছে? শুধুমাত্র কাস্টমারদের সেফটির জন্য। কারণ তার কোনো একজন কর্মী, তার যদি ইথিক্সে কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, সে কিন্তু খুব সহজেই এখান থেকে ডেটা নিয়ে যেতে পারবে। ডেটা নিয়ে গিয়ে সে বিভিন্ন ধরনের অকারেন্স করতেই পারে। মানুষ মাত্রই কিন্তু আমরা ভুল করে ফেলি। সো এই যে পলিসিগুলো, এটা আপনাকে কি ফলো করতে হবে। তাহলে এখানে কম্বিনেশন কি করছে? প্র্যাকটিসেস, পলিসিস অ্যান্ড টেকনোলজিস। এখন আসে টেকনোলজি, অনেক নতুন নতুন টেকনোলজি চলে আসছে। এখন আপনি যদি বিহেভিয়ারালি এই প্র্যাকটিসগুলো করেন, পলিসিগুলো করেন, তাহলে কি হবে, আপনার টেকনোলজি ইউজ করতে সুবিধা হবে। আপনি এবার শেষ পর্যায়ে এসে টেকনোলজি ইউজ করেন, বিভিন্ন ধরনের আপনার ডেটা সেভ করার জন্য বিভিন্ন অপশন আছে। এই যে আপনার অ্যান্টিভাইরাস ইউজ করেন, এগুলো কিন্তু এক ধরনের সেফগার্ড। তো আপনি একটা মানে ফায়ারওয়াল প্রোটেকশন বলে না, যেটা হচ্ছে আপনার ইন্টারনেটে আপনি যাই করেন না কেন, সেই কাজটাকে খুব স্মুথ করার জন্য এবং অন্যান্য হ্যাকার থেকে রক্ষা করার জন্য এই সেফগার্ডগুলো নেওয়া হয়। তাহলে এগুলো যে আপনি ফলো করছেন, এগুলোর কম্বিনেশনটাকে কি বলা হয়? প্রাইভেসি প্রোটেকশন। এখানে মূলত আপনার ফাইলটা যেন আনঅথরাইজড অ্যাক্সেস না হয়, এটার মূল মানে উদ্দেশ্যটা কি, এই আপনার ফাইলটা যাতে কোনোভাবে আনঅথরাইজড অ্যাক্সেস না হয়। তাহলে বুঝতে পেরেছেন যে প্রাইভেসি প্রোটেকশন কি? প্রাইভেসি প্রোটেকশন কি? দ্য কম্বিনেশন অফ practices, policies and technologies that designed to ensure
প্রাইভেসি অর কি এখানে বলতে পারেন যে আনঅথরাইজড অ্যাক্সেস। আপনি আপনার মতো করে বলেন, এখান থেকে যে মুখস্থ কোনো সংজ্ঞা বলতে হয় ব্যাপারটা এরকম না। আমি সবসময় বলেছি আপনি কনসেপ্ট দিয়ে লিখবেন, আপনি কনসেপ্ট দিয়ে লিখবেন এবং উদাহরণ দিয়ে লিখবেন। আপনি দেখবেন রিয়েল লাইফ উদাহরণ চিন্তা করলে হাজার হাজার এক্সাম্পল আছে, সেখান থেকে যে কোনো একটা দিয়ে আপনি এটাকে ডেসক্রাইব করেন, কোনো ধরনের মুখস্থ বিদ্যা যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, ওকে। এবারে দেখেন 5 প্রিন্সিপালস অফ প্রাইভেসি প্রোটেকশন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, খাতায় মার্ক করেন। ওকে, এখানে দেখেন 5টা প্রিন্সিপাল আছে। প্রথম প্রিন্সিপালটা হচ্ছে নোটিস অর অ্যাওয়ারনেস। আচ্ছা, কি বলেছে দেখেন, অর্গানাইজেশন মাস্ট নোটিফাই ইন্ডিভিজুয়ালস অ্যাবাউট দ্য কালেকশন এন্ড ইউজ অফ দেয়ার পার্সোনাল ডেটা। দেখেন, আপনি যখন অনলাইনে বিজনেস করবেন তখন আপনার যে কাস্টমারগুলো থাকবে তাদের থেকে অবশ্যই আপনাকে কি ডেটা নিতে হবে, তাদের থেকে অবশ্যই আপনাকে কি হবে ডেটা নিতে হবে। এখন তাদের ইনফরমেশনগুলো নেওয়ার সময় আপনাকে অবশ্যই এই প্রিন্সিপাল খেয়াল রাখতে হবে যে আপনি কারো ডেটা যখন নেবেন তখন অবশ্যই তাকে নোটিফাই করবেন। দেখেন, আপনারা যখন গুগল ইউজ করেন তখন সাইট থেকে পপ আপ মেনু চলে আসে না, যখন ওই পপ আপে আপনি ক্লিক করবেন তখন আপনার কি মানে কি বলা হয়, কি দেখানো হয়, দেখানো হয় যে তারা আপনার স্টোরেজ পারমিশন চাচ্ছে অথবা আপনার মিডিয়া পারমিশন চাচ্ছে, আপনি কি অ্যাগ্রি কি না, অ্যাগ্রি অর নট। তখন আপনি যদি অ্যাগ্রি থাকেন অ্যাগ্রি বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনি ওয়েবসাইটে যেতে পারবেন। এই যে আপনাকে নোটিফাই করা হচ্ছে, এটাই কি একটা প্রিন্সিপাল। আপনি যখন একটা ফাইল ডিলিট করতে যান, ফাইলটা কিন্তু নোটিফাই করে না যে আর ইউ শিওর। আপনি কিন্তু যখন ডিলিট বাটনে ক্লিক করেন তখন কিন্তু একবার ডিলিট হয় না, তখন লেখা আসে যে আর ইউ শিওর। তখন আপনি যখন ইয়েস দেন তখন আপনার ফাইলটা ডিলিট হয়ে যায়। এখানে কিন্তু তারা একটা সেফগার্ড মেইনটেইন করছে, একটা প্রাইভেসি প্রোটেকশন থাকছে। সেইভাবে আপনার ইন্ডিভিজুয়ালকে কি করতে হবে, নোটিফাই করতে হবে। সেকেন্ড ওয়ান দেখেন, চয়েস অর কনসেন্ট। আচ্ছা, কনসেন্ট বলতে কি বোঝায়, সম্মতি। আমি বললাম যে ওখান থেকে আপনি তাকে নোটিফাই করছেন, প্রথমত কি লিখছেন যে আপনি কি এটাতে এগ্রি কিনা, এই যে আপনি বলছেন এটা কি তাকে জানানো, তাকে আপনি নোটিফাই করলেন। সেকেন্ড ওয়ান এসে কনসেন্ট, এই যে আপনাকে জিজ্ঞাসা করছে যে এগ্রি অর নট, এটাই কি আপনার কনসেন্ট নিচ্ছে। আপনি যখন এগ্রি বাটনে ক্লিক করছেন, এই যে ক্লিকটা দিলেন সেটাই কি আপনার কনসেন্ট। বুঝতে পেরেছেন? ওকে, আপনি চাইলে একজনের ডেটা নিয়ে নেবেন, সেটা হুট করে সেটা আপনি পারবেন না, সেটা কি প্রাইভেসি লঙ্ঘন করা হবে। থার্ড ওয়ান দেখেন, এক্সেস অর পার্টিসিপেশন। ওকে, দেখেন এই পেনটা যদি আপনি অনলাইনে সেল করেন তখন কি এই পেনের সাথে যত ইনফরমেশন আছে, এই পেন রিলেটেড যত ইনফরমেশন সবগুলো আপনাকে কি করতে হবে, ওখানে শো করতে হবে। এই যে ওখানে আপনি শো করলেন এবং যারা পার্টিসিপেন্ট তারা কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবে, এই অ্যাক্সেসের সুযোগটা তাদেরকে দিতে হবে, এই অ্যাক্সেসের সুযোগটা না দিলে হবে না। ঠিক আছে, এবারে দেখেন কি বলেছে, ইন্টিগ্রিটি অর সিকিউরিটি। ইন্টিগ্রিটি অর সিকিউরিটি বলতে বুঝিয়েছে যে একটা অর্গানাইজেশনের অবশ্যই কিছু স্টেপ নিতে হবে আপনার ডেটাটাকে সিকিউর করার জন্য, এবং ওই যে ডেটা তারা দিবে সেটা অ্যাকিউরেট হতে হবে। এর আগে আমি বলেছিলাম যে অনলাইনে যখন বিজনেস করা হয় তখন অনলাইন বিজনেসের প্রত্যেকটা ডেটা অ্যাকিউরেট কিনা সেটা চেক করে দিতে হয়, রিলিভেন্ট কিনা সেটা চেক করে দিতে হবে। আমি এই পেনটা সেল করব, এই পেনটা যেই কালি দিয়ে তৈরি, যেই ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, আমি যদি সেটার বাইরে অন্য কিছু দেই সেটা অবশ্যই আমি কি এই প্রিন্সিপালটা আমি লঙ্ঘন করব, কারণ আমি যে ইনফরমেশন দিব সেটা অবশ্যই কি হবে, অ্যাকিউরেট হতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, এবার দেখেন এনফোর্সমেন্ট অর রেড্রেস। এখানে কি বলেছে যে আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যেটাতে আপনার রাইটস ভায়োলেট হয়, হিউম্যান রাইটস ভায়োলেট হয়, সেরকম কোনো কিছু আপনি করতে পারবেন না, এবং সেটা যদি করে তার বিরুদ্ধে আপনাকে স্টেপ নিতে হবে। দেখেন কি বলেছে, দেয়ার মাস্ট বি মেকানিজম ইন প্লেস টু এনফোর্স প্রাইভেসি প্রোটেকশন পলিসিস এন্ড প্রোভাইড ইন্ডিভিজুয়ালস হুজ রাইটস হ্যাভ বিন ভায়োলেটেড। যখন আপনি দেখবেন যে আপনার অর্গানাইজেশনের কারণে বা আপনার কোনো একটা সিদ্ধান্তের কারণে কোনো পক্ষের একটা রাইটস ভায়োলেট হচ্ছে, তখন অবশ্যই আপনাকে স্টেপ নিতে হবে, এবং সেটার বিষয়ে আপনি কি করবেন সেটা আগে থেকে আপনাকে ঠিক করে রাখতে হবে। দ্যাট মিনস আপনি কোনোভাবেই এমন কোনো কাজ করতে পারবেন না যাতে হিউম্যান রাইটস ভায়োলেট হয়। এই যে প্রাইভেসি দেয়, এটাও কিন্তু একটা রাইটস। আপনার কাস্টমারের প্রাইভেসি মেনটেন করাটা কি কাস্টমারের একটা রাইটস। কাস্টমার আপনার থেকে কিছু পেতে পারে, সেই পাওনার একটা জায়গা হচ্ছে কি তার প্রাইভেসি মেনটেন করা। আপনি চাইলেই কিন্তু তার প্রাইভেসিকে পাবলিক করতে পারবেন না। ঠিক আছে, তাহলে 5টা প্রিন্সিপাল ক্লিয়ার? কোনো সমস্যা আছে? প্রথমে কি তাকে নোটিফাই করতে হবে, তার কনসেন্ট নিতে হবে, তাকে অ্যাক্সেস করার পারমিশন দিতে হবে, এরপর হচ্ছে তার সিকিউরিটি মেনটেন আপনাকে করতে হবে, একটা ইনসিওরিটি দিতে হবে যে এখানে তার ডেটাটা কি সিকিউর এবং অ্যাকিউরেট, আপনি অ্যাকিউরেট একটা ইনফরমেশন দিচ্ছেন। লাস্ট ওয়ান কি, আপনাকে অবশ্যই লিগ্যালিটি যেটা সেটাকে এনফোর্সমেন্ট করতে হবে, লগুলোকে এনফোর্সমেন্ট করতে হবে।
বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে এখানে? পরবর্তীটা কি যেতে পারি? ওকে। এরপর দেখেন 6 Cs অফ অনলাইন সার্ভিসেস। আমি এই স্লাইডে খুব বেশি জিনিস রাখি না। আমি মনে হয় আপনাকে বলেছিলাম যে আপনাদের স্লাইডে আমি একদম শর্ট কিছু জিনিস রাখবো। এখানে খুব বেশি জিনিস আমি পড়িয়ে কি করব? দেখেন যেগুলো ইরিলেভেন্ট সেটা আমার পড়িয়ে প্রয়োজন নেই। এই একটা টপিক, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, 5 স্টার করে। ওকে, দেখেন 6 Cs অফ অনলাইন সার্ভিসেস। এখানে আমরা 6টা সি সম্পর্কে জানি। সি ফর প্রত্যেকটা শব্দ কি সি দিয়ে শুরু। প্রথমটা দেখেন কন্টেন্ট। আচ্ছা, আপনারা যে ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখেন না, এই কন্টেন্টগুলোর কথা এখানে বলা হয়েছে। যেমন ধরেন আপনি যখন scribe.com নামে একটা ওয়েবসাইট আছে জানেন না, যেখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করেন। দেখবেন যে কোনো একটা পিডিএফ ডাউনলোড করতে গেলে প্রথম 2-3টা ওয়েবসাইটের মধ্যে স্ক্রাইবটা চলে আসে। তো এরকম এডুকেশনাল যেই সাইটগুলো আছে সেখানে দেখবেন আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট পাচ্ছেন। তো এই কন্টেন্টগুলোকে এমনভাবে মেক করতে হয়, আপনার যে থাম্বনেইল থাকে ওই থাম্বনেইলটাকে কি খুব সুন্দর করে মেক করে না, যাতে আপনি একটা পিডিএফ নেবেন, ওই পিডিএফটা দেখেই যেন বুঝতে পারেন যে অমুক রাইটারের বইয়ের পিডিএফ এটা। এখান থেকে আমি যদি এই পিপিটি আমি নেই, এই পিপিটি দিয়ে আমি পুরোটা কভার করে ফেলতে পারবো। সো এটা দেখেই কিন্তু আপনি ওখানে ইন করছেন। এখানে কি বলেছে যে কন্টেন্টগুলোকে অবশ্যই অ্যাট্রাকটিভ করতে হয়। আপনার কন্টেন্ট যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে কিন্তু কাস্টমার সেটা কিনবে না। একটা জিনিস, যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু মানুষের খেতেও ইচ্ছে করে। একটা ফল ধরেন দেখতে, হ্যাঁ আগে দর্শনধারী পরে গুণ বিচারে। এখন কথা হচ্ছে যে এই দেখেন, যেটা ফলের কথা বললাম, যে একটা ফল বাহির থেকে পচে গিয়েছে সেটা কিন্তু কেউ কিনবে না, ঠিক আছে? আর সব ফলকে যদি আমরা মাকাল ফলের সাথে তুলনা করি তাহলে হবেও না, যে বাহির থেকে সুন্দর ভিতর থেকে পচা। ব্যাপারটা কিন্তু সব ফলের সাথে সেম হয় না। এই যে ফোনটা, এখন এই ফোনটা যদি আমার বাহির থেকে দেখতে ভালো না লাগে বা আমি ধরে যদি কমফোর্ট ফিল না করি, আমি কিন্তু ফোনটা কিনবো না। এটা লুকস, মানুষ কি চায় যে সে কম টাকা দেবে কিন্তু লুকস হবে কি অনেক বেশি সুন্দর, মানে কোয়ালিটিফুল, গর্জিয়াস। এখন দেখবেন আইফোনের মতো অনেক ফোন বের হয়ে গিয়েছে, কিন্তু সেটা আইফোন না। কিন্তু তারপরেও কিন্তু কিছু মানুষ এটা কিনতে পারছে, কারণ সবার কিন্তু সামর্থ্য থাকবে না যে একটা হাই লেভেলের ফোন সে কিনবে। তখন যার যতটুকু সামর্থ্য তার থেকে একটু বেশি নিতে পারলে কিন্তু ভালোই লাগে। তো এখন দেখবেন যে আইফোনের মতো অনেকগুলো ভ্যারিয়েন্ট আমরা বাংলাদেশেও পেয়ে যাচ্ছি, মানুষ কিনছে, দেখতে কিন্তু ঠিকই আইফোনের মতো। সো এই লুকটা যদি তারা দিতে না পারতো তাহলে কিন্তু মানুষ নিত না। এরপর দেখবেন যে অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে এখন অনেক কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন বেরোচ্ছে, যেগুলো হচ্ছে আপনার খুব কম টাকার মধ্যে বলতে পারেন যে বেশ ভালো কিছু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সাধ্যের মধ্যে সব কিছু। কারণ ফোন তো আমার লাগবে। একটা সময় ছিল মানুষ চাইলে কিন্তু টাচ ফোন ইউজ করতে পারতো না, বাট এখন দেখবেন যে 2-3 হাজার টাকায়, মানে আমি দেখেছি 3,000 টাকায়ও এরকম টাচ ফোন পাওয়া যাচ্ছে। তো এটাই যে আপনাকে কন্টেন্টটাকে এমন অ্যাট্রাকটিভ করে বানাতে হবে যাতে আপনার কাস্টমারটা খুব দেখে অ্যাট্রাক্ট হয়ে যায় এবং আপনার প্রোডাক্টটা কিনতে আগ্রহ প্রকাশ করে, ঠিক আছে? সেকেন্ড ওয়ান দেখেন কমিউনিটি। অনলাইন বিজনেস একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার সব সময় একটা কমিউনিটি তৈরি হয়। এখন দেখেছেন না যে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে একটা অপশনই দিয়ে দিয়েছে কমিউনিটি, সেখানে গেলে আপনি গ্রুপগুলো দেখতে পারেন। তো আপনার অনলাইনের মধ্যে একটা বিষয় থাকে যে কমিউনিটি, এখানে সবার মধ্যে ইন্টারাকশন অনেক ভালো হয়। দেখবেন যে প্রত্যেকটা পক্ষের সাথে আপনি এনগেজমেন্ট ভালো করতে পারবেন। এক্সাম্পল দেওয়া আছে, এখন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস কানেক্টিং ইউজার্স। এখানে কি হয়, ইউজারদের মধ্যে কানেকশন অনেক বেশি থাকে। আচ্ছা, এবারে থার্ড ওয়ান দেখেন কমার্স। কমার্স মানে তো কি বোঝেন? বাইং এন্ড সেলিং। কমার্স বলতে বাইং এন্ড সেলিং, বাণিজ্য। আচ্ছা, এখন এই বাইং এন্ড সেলিংটার মূল পারপাসটা কি বলেন তো? রেভিনিউ আর্নিংস। আপনি রেভিনিউ করার জন্যই তো ব্যবসাটা করেন। রেভিনিউ আর্নিং এর করতে হচ্ছে ডিমান্ড ফুলফিল। ডিমান্ড সেটা তো আছে, কিন্তু আপনার যদি একদম মুখ্য একটা উদ্দেশ্য বলেন, সেটা হচ্ছে প্রফিট মার্জিন। আপনার প্রফিট যদি না চান তাহলে আপনি ব্যবসা কেন করবেন? ঠিক আছে? তো এরপরে আসে কি যে হ্যাঁ আপনি ডিমান্ড ফুলফিল করছেন। তো এই কমার্সের বিষয় বলেছে যে এনাবলিং ট্রানজাকশনস এন্ড রেভিনিউ জেনারেটিং ই-কমার্স সাইটস লাইক অ্যামাজন। অ্যামাজনের কথা বলেছে, দেখেন এরা কি করে, এরা আপনার প্রোডাক্ট আপনি টাইমলি পৌঁছে দিচ্ছে। আপনি অর্ডার করছেন, সেই অর্ডার অনুযায়ী তারা ট্রানজাকশন দেখে আপনার প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে, আপনি পেয়ে যাচ্ছেন, আপনি পেমেন্ট করে দিচ্ছেন। এই যে ব্যাপারগুলো, মানে এই যে স্টেপগুলো, এগুলো কিন্তু আপনি অনলাইনে যতটা সহজে নিতে পারবেন, অফলাইনে কিন্তু এত সহজে আপনি নিতে পারবেন। অফলাইনে আপনাকে ওই স্টোরে যেতে হবে, ওখান থেকে দেখতে হবে, আপনাকে আবার গাড়ি ভাড়া দিয়ে আসতে হবে। অনেকেই দেখবেন যে এখন এই যে আমরা কিন্তু নিউ মার্কেট গেলে চাইলেই খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমরা জিনিসপত্র কিনে ফেলতে পারি, বাট নিউ মার্কেট আসলে যাওয়ার যে হ্যাসেল এবং ওখানে যাওয়া মানে আপনার সারাদিন কিন্তু ওখানেই ইনভেস্ট করতে হবে, কারণ আপনি ঘুরে ঘুরে প্রোডাক্ট কিনবেন, টাইম ওয়েস্ট, মানি ওয়েস্ট, এনার্জি ওয়েস্ট হচ্ছে। এখন যখন আপনার অহরহ টাইম
কনটেক্সট কি বলেছে? প্রোভাইডিং পার্সোনালাইজড এন্ড রিলেভেন্ট এক্সপেরিয়েন্সেস, স্ট্রিমিং সার্ভিসেস উইথ টেইলার্ড রিকমেন্ডেশন। কনটেক্সট বলতে বুঝিয়েছে এখানে কি হয়, রিকমেন্ডেশন দেওয়া হয়। ধরেন আপনার একটা পেজ ওপেন করেছেন, এখন এখান থেকে আপনি অনলাইনে সেল করছেন। তো অনলাইনে ব্যাপারগুলো কি হয়, যে কোনো একটা কাস্টমারকে আপনি ধরেন টাইমলি প্রোডাক্ট দিতে পারেন, তখন ওই কাস্টমার কি করতে পারে, আপনার ওই পেজে যাবে, পেজে গিয়ে কিন্তু কমেন্ট বক্সে রিভিউ দিয়ে দিতে পারবে, বা আপনার পেজে গিয়ে রিভিউ দিয়ে দিতে পারবে। এই যে ব্যাপারটা এখানে কিন্তু সবার, ইভেন আপনার যখন একটা প্রোডাক্ট ভালো লাগবে, ধরেন আপনি টাইমলি পেয়েছেন, কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়েছেন, তখন আপনাকে বলতে হবে না, আপনি খুব সহজেই গিয়ে ওই পেজে একটা ভালো রিভিউ দিয়ে দিবেন। আপনার এই একটা রিকমেন্ডেশনের জন্য আরো 10টা কাস্টমার আসবে, আবার আপনার একটা ব্যাড রিকমেন্ডেশনের জন্য কি হবে, অনেকগুলো কাস্টমার চলে যাবে। এখানে কিন্তু এই সুযোগটা থাকে, এটাই বলেছে কনটেক্সট। কনটেক্সটে হচ্ছে আপনার রিকমেন্ডেশনগুলোকে টেইলর করে তারা এমন একটা জিনিস তৈরি করে যাতে করে এটা খুব সহজে সেল করতে পারে, এবং তারা তাদের যে ভুলগুলো থাকে সেগুলো কিন্তু আপনি ওখানে রেকমেন্ড করছেন যে আপনারা এটা করতে পারেন, তখন তারা সেই অনুযায়ী তাদের স্টেপগুলো নেওয়ার ট্রাই করে। যখন অনেকগুলো পক্ষ থেকে একটা ইনফরমেশন পাবে, মানে ব্রেনস্টর্মিং হবে, তখন কিন্তু খুব সহজেই বিজনেস আইডিয়াগুলো পাওয়া যায়। এটা কিন্তু অনলাইনে সম্ভব, বাট আপনি কি ধরে ধরে একটা কাস্টমারকে বাসায় গিয়ে গিয়ে জিজ্ঞেস করতে পারবেন আমার প্রোডাক্টটা কেমন লেগেছে? পারবেন, এটা কিন্তু খুব সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, এবার দেখেন কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন বলতে কি বোঝেন? কাস্টমাইজেশন বলতে এমন একটা জিনিস বোঝায় যে আপনার মতো করে তৈরি করে দেওয়া। আমরা দোকানে গিয়ে ধরেন একটা জামা, ধরেন একটা সালোয়ার কামিজ আমরা হচ্ছে রেডিমেড পেয়ে যাচ্ছি, গেলাম কিনলাম নিয়ে আসলাম, কিন্তু আমার মনে যাচ্ছে যে না, আমার জামাটা এরকম না হয়ে এখানে যদি নেক পোর্শনটা এরকম হতো ভালো হতো, লেসটা এরকম হলে ভালো হতো, বা ডিজাইনটা এরকম না হয়ে আরেকটু অন্যরকম হলে ভালো হতো। আমরা কিন্তু ওরকম খুঁজতে খুঁজতে গিয়ে আমার আলটিমেট ডিজাইনটা কিন্তু পাই না, হয়তো এটা পাই ওটা পাই না, এটা পাই ওটা পাই না, এরকম ব্যাপার হয়। বাট এখন কি আছে, আপনি কিন্তু চাইলেই গিয়ে আপনার ডিজাইনটা দিয়ে খুব সুন্দর করে অর্ডার করতে পারবেন, তাহলে আপনার মতো করে আপনাকে সেটা দিবেন। এটাকে বলা হয় কাস্টমাইজেশন। ধরেন আপনি রেস্টুরেন্টে গিয়েছেন, বা রেস্টুরেন্টে জানেন, ধরেন আপনি অনলাইনে অর্ডার করেছেন খাবার, এখন আপনি বললেন যে আপনি স্পাইসি কম পছন্দ করেন, আপনাকে স্পাইসি কম দিল। একজন বললো যে আপনি সে স্পাইসি বেশি পছন্দ করে, তাকে বেশি দিল। কেউ একজন বললো যে সে বারবিকিউ যে সসটা সেটা দিয়ে খাবে, তাকে সেটা দিল। এই যে কাস্টমাইজেশন। কেউ একজন বললো যে সে পাস্তা খাবে, পাস্তাটা একটু সিদ্ধ কম করতে হবে, কেউ আবার বললো যে না সে নরম করে খাবে। এই যে ব্যাপারগুলো যে কাস্টমাইজেশন থাকে, এটা কিন্তু আগে খুব কম ছিল, এখন হচ্ছে আপনার কি কাস্টমাইজেশনটা খুব বেশি হয়। আপনি অনলাইনে যত প্রোডাক্ট অর্ডার করেন দেখবেন যে আপনি আপনার চাহিদা মতো কাস্টমাইজ করতে পারছেন, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ, মানে এখানে ফ্লেক্সিবিলিটি থাকবে, ফুল অফ ফ্লেক্সিবিলিটি। এবার দেখেন কমিউনিকেশন। কমিউনিকেশনটা মোটামুটি কমিউনিটি আর কমিউনিকেশন কি, কমিউনিটি থেকে এটা কমিউনিকেশনের মাধ্যম তৈরি করছে, আর কমিউনিকেশনে গিয়ে এটা যোগাযোগ তখনই হচ্ছে। এখানে দেখেন আপনি যখন অনেকগুলো পক্ষের সাথে বিজনেস করবেন, একটা ইফেক্টিভ ইন্টারাকশন করার জন্য এই সোশ্যাল মিডিয়া কিন্তু খুব ভালো কাজ করে, ঠিক আছে? আপনাকে ধরেন 10 জন কাস্টমারকে এবং ওই প্রতিষ্ঠানের এমডি সহ এমপ্লয়ি সহ কয়েকজনকে একটা গ্রুপ করে দেওয়া হলো। এখন সেই গ্রুপের মধ্যে আপনারা ডিসকাস করেন যে এখানে কি কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে। আপনার সাপ্লায়ার থাকবে, আপনার বায়ার থাকবে, সেলার থাকবে, সবাই থাকবে। তখন কিন্তু খুব সহজেই আপনারা একটা আলোচনা করতে পারছেন। ধরেন আপনার আসা পসিবল না, আপনার কোনো একটা বিপদ হলো, আপনি অনলাইনে অংশগ্রহণ করতে পারছেন, খুব সহজে আপনার মতামত দিচ্ছেন। এই যে কমিউনিকেশনটা তৈরি হচ্ছে, কাস্টমার একটা সাপোর্ট, ইনস্ট্যান্ট কাস্টমার সাপোর্ট। ধরেন কোনো একটা কাস্টমার কোনো প্রোডাক্ট পায়নি টাইম মতো, সে কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে চ্যাট বোর্ডে মেসেজ দিতে পারবে বা চ্যাট বক্সে মেসেজ দিতে পারবে। আপনি খুব সহজে ইনফরমেশন পেয়ে গেলেন যে অমুক জায়গায় আমার প্রোডাক্টটা ঠিকভাবে যায়নি, আমি ফোন দিয়ে খবর নিই। সো এই যে ইন্টারাকশনগুলো, এগুলো কি অনলাইনে সবচেয়ে বেশি সম্ভব, ঠিক আছে? এই মূলত 6টা সি নিয়েই আমাদের অনলাইন সার্ভিস। এখানে কোনটাতে কোনো প্রবলেম আছে দেখেন, কোনটা বুঝতে পারেন কেমন আছে? ওকে, এই 3টা টপিকই আপনার এখানে গুরুত্বপূর্ণ, এবং এই 3টা টপিক পড়লেই হচ্ছে, ঠিক আছে? আমরা অহেতুক কিছু ইরিলেভেন্ট জিনিস পড়ে লাভ নেই, আমরা অল্প পড়বো বাট কোয়ালিটি, ঠিক আছে? আর এখানে দেখেন এক্সাম্পল দিয়ে দিয়ে লেখা আছে, যখন এটা পরীক্ষা আসবে ট্রাই করবেন প্রত্যেকটা ছোট ছোট একটা করে এক্সাম্পল দিয়ে দিতে। দেখেন আমি যখন পড়াই তখন কিন্তু আমি বিভিন্ন এক্সাম্পল দিচ্ছি, আপনি আপনার মতো করে এক্সাম্পল দেন। যদি আমার কোনো এক্সাম্পল মনে থাকে সেটা দেন, যদি আপনার মনে হয় যে আপনি রিয়েল লাইফ থেকে নিয়ে একটা এক্সাম্পল দেবেন, দেখেন এটা এমনই একটা সাবজেক্ট, আপনি চাইলে হাজার হাজার এক্সাম্পল দিতে পারবেন। সো আপনি একটু এক্সাম্পল দেন, আপনি একটু ডায়াগ্রাম তৈরি করেন, সুন্দর করে খাতাটা মার্জিন করেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখেন, মার্ক অত আসবে, ঠিক আছে? আপনার খাতায় কিন্তু মার্কিং করা হয় খাতাটা কতটুকু ডিফারেন্ট সেটা দেখে। এখন সবাই যেভাবে লিখবে, আপনি যদি সেভাবে লেখেন তাহলে ডিফারেন্ট কি হবে, ঠিক আছে? যখনই আমরা কোনো খাতায় মার্ক দেওয়ার ট্রাই করি, আমরা দেখি যে ডিফারেন্ট, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা তাহলে এই পর্যন্তই। অফ করে